अंग्रेजी बोलने वालों को शर्म आएगी, ऐसा समाज का निर्माण अब दूर नहीं। সপ্তম শতাব্দীতে মশলা এবং সিল্কের সন্ধানে ব্রিটিশরা ভারতীয় উপকূলে এসে পেয়ে যায় এক অপার সম্ভাবনাময় অঞ্চল। 200 বছর শাসন করার পর ব্রিটিশরা চলে গেলেও রেখে গেছে তাদের পরম্পরা, আর সেটি হচ্ছে ইংরেজি ভাষা। শতাব্দীর পর শতাব্দী ধরে ইংরেজি ধীরে ধীরে ভারতবর্ষের প্রতিটি পরতে প্রবেশ করেছে, প্রথমে বাণিজ্যের ভাষা হিসেবে, পরে আইনের ভাষা হিসেবে, আর শেষ পর্যন্ত এটি হয়ে উঠেছে এক ধরনের সামাজিক মর্যাদার প্রতীক। ভারতে হিন্দুত্ববাদী শাসনের 1 দশকেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সম্ভবত ইংরেজি ভাষার অবস্থানকে ঘিরে ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। যারা ইংরেজি বলেন তারা শিগগিরই লজ্জিত বোধ করবেন। গত মাসে এমন একটি মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই বক্তব্য 140 কোটির বহু ভাষাভাষীর দেশে তৈরি করেছে নতুন সামাজিক এবং রাজনৈতিক বিতর্ক। সমালোচকরা মনে করছেন অমিত শাহের এমন মন্তব্য বৈশ্বিক প্রতিযোগিতায় ভারতের সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। তাদের মতে ইংরেজিকে সাংস্কৃতিক লজ্জার প্রতীক হিসেবে উপস্থাপন করা একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। তারা বলছেন বিশ্ববাজারে ভারতের বাণিজ্যের আধিপত্যের প্রধান ভিত্তি এই ইংরেজি ভাষা। মানুষের মধ্যে এমন একটি ভাষায় দক্ষ হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে যেটির আন্তর্জাতিক পরিসরে উচ্চ মর্যাদা রয়েছে। আমার মনে হয় না এটি এখন আর ঔপনিবেশিক পরম্পরা। এমনটাই মনে করেন ভারতীয় ভাষাবিদ ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়েশা কিদওয়াই। ইংরেজি কোনো বাধা নয়, এটি একটি সেতু। ইংরেজি লজ্জা নয়, এটি একটি শক্তি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের পর এক্সে এমন মন্তব্য করেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি আরও লেখেন, প্রতিটি ভারতীয় ভাষার একটি আত্মা, একটি সংস্কৃতি ও জ্ঞান রয়েছে। আমাদের সেগুলো লালন করতে হবে এবং একই সঙ্গে প্রতিটি শিশুকে ইংরেজি শেখাতে হবে। ভারতে ইংরেজি ভাষার সূচনা হয়েছিল উপনিবেশিক দুর্গ ও অফিসের 4 দেয়ালের মধ্যে। শুরুতে এটি ছিল হিসাবের খাতায় আর চুক্তিপত্রের ভাষায়, কিন্তু ব্রিটিশ শাসন গুজরাটের বন্দর থেকে দিল্লির প্রাসাদ পর্যন্ত বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে ইংরেজি হয়ে উঠল উপনিবেশিক অভিজাতদের প্রধান ভাষা। স্বাধীনতার পর ভারতের সামনে একটি নতুন জটিলতা হাজির হয়। বৃহৎ এই ভূখণ্ড জুড়ে শত শত ভাষা ও উপভাষা। নতুন দেশে সবাইকে একসাথে রাখার জন্য রাষ্ট্রের ভাষা কেমন হবে বা কোনটা হবে, এই জটিলতা। এ সময় উত্তর ভারতের প্রধান ভাষা হিন্দিকে সরকারি ভাষার প্রার্থী হিসেবে উপস্থাপন করা হয়। তবে হিন্দি ভাষী না হওয়া অঞ্চলের, বিশেষ করে দক্ষিণ ভারতের জোরালো বিরোধিতার কারণে এবং দেশকে একত্রিত রাখার প্রয়োজনে সাময়িক যোগাযোগ মাধ্যম হিসেবে রয়ে যায় ইংরেজি। আজকের ভারতবর্ষে ইংরেজি দেশের আনুষ্ঠানিক ভাষাগুলোর মধ্যে একটি। মোট জনসংখ্যার প্রায় 10 ভাগ মানুষ ব্যবহার করেন এই ভাষা। অন্যদিকে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের প্রায় 44% নাগরিকের প্রথম ভাষা হল হিন্দি। সাম্প্রতিক বছরগুলোতে মোদীর বিজেপি বিশেষভাবে হিন্দি প্রচারে গুরুত্ব দিয়েছে এবং জনজীবনে ইংরেজির ব্যবহার কমানোর দিকে মনোযোগ দিয়েছে। প্রায় কখনোই ইংরেজিতে ভাষণ দেন না মোদী, বরং হিন্দিতে বক্তৃতা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরকারি কর্মকাণ্ডে হিন্দি ব্যবহারে উৎসাহ দিয়েছে মোদী প্রশাসন। 2023 সালে নয়াদিল্লিতে আয়োজিত G20 সম্মেলনে বিশ্ব নেতাদের আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার পরিবর্তে দেশের সংস্কৃত বা হিন্দি নাম ভারত লেখা হয়। সমালোচকরা বলছেন এই পদক্ষেপগুলোর পেছনে রয়েছে মোদীর গভীর রাজনৈতিক উদ্দেশ্য। তাদের মতে দেশের প্রায় 80% হিন্দু ভোটারকে বিজেপির ছাতার নিচে আনতেই মূলত এই ধরনের নীতি গ্রহণ করেছে মোদী প্রশাসন। বিশ্লেষকরা বলছেন বিজেপি এই জনসংখ্যাগত সুবিধা কাজে লাগাতে এমন ভাষা নীতিমালা প্রবর্তন করছে যা উত্তর ভারতে তার সমর্থন ভিত্তিকে আরও শক্তিশালী করবে। ভাষা সংকট ও রাজনীতির এই জটিল সমীকরণে ভাষার রাজনীতি নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট.লাইভ।